আলোচিত আয়নাঘর কি? বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ গুরুত্বপূর্ণ অনেকেই গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে এবং পরিবারের সদস্যরাও তাদের ফিরিয়ে দেওয়ার আকুতিও জানিয়েছিল সরকারের কাছে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন কেন্দ্রের নাম আয়নাঘর। শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতিপূর্বে ৩ জন বন্দী মুক্তি পেয়েছেন। গত ২-৩ দিন রাজধানীর কচুক্ষেতে আওয়ামী সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা। ধারণা করা হয় এখানে কমপক্ষে ১৬টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে ৩০ বন্দী রাখার সক্ষমতা রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার প্রতিবেদন প্রকাশ করে যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করেছে। এই প্রতিবেদনে গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করা হয়েছে, যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার ২ ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অনদ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভেতরে রাখা হয়েছিল। ভারতের জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি করা এই আয়না ঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষদের। আলো বাতাসহীন একটি কক্ষ, যেখানে সারাক্ষণ ঘর গড়িয়ে চলে ফ্যান। কাদের রাখা হতো এই আয়না ঘরে? শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে। তারা কোথায়, তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন এই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘর হচ্ছে গুমখানা। আবু গারিব কারাগারের কথা শুনেছি আমরা ইরাকে, ঠিক কিনা? পশ্চিমারা কি নির্যাতন করেছে। আমরা কিউবার গুয়ান্তানামো বের কথা শুনেছি, কি অমানবিক নির্যাতন তারা করেছে, কি টর্চার সেল তারা ওখানে করেছিল। সম্প্রতি আমরা আমাদের বাংলাদেশে আয়নাঘরের কথাও শুনেছি। তো আয়নাঘরে যাদেরকে টর্চার করা হয়েছে এরা যুদ্ধবন্দী? এরা তো কারাবন্দী, তাও অন্যায় ভাবে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ছিল, অন্যায় ভাবে তাদেরকে গুম করা হয়েছে। হাসিনার শাসন আমলে ২০০৯ সাল থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত যেখানে মোট ৬০৫ জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন ৪০২ জন মানুষ। এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। ২০১৪ থেকে জুলাই ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে ৩৪৪ জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে ৪০ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, ৬৬ জনকে সরাসরি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে ২০৩ জন এখনো গুম রয়েছেন। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন, তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে। আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মুবাশার হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম, সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামীর নেতা গুলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা। ওখানে আমাকে তারা ৩৬ দিন ঘুমাতে দেয় নাই, আমাকে ৩৬ দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায়, ৪০ দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে। আমাকে প্রস্রাব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না। পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো। তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল, আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল। ইলেকট্রিক শকের মাধ্যমে, ওখানে আর অনেক লোক আছে, ইলেকট্রিক শকের মাধ্যমে পানি, গরম পানির মাধ্যমে
মাধ্যমে, এরকম লাঠি পিটার মাধ্যমে, হাত প্লাস দিয়ে বা কোড়াই ফেলার মাধ্যমে, সুই ঢুকাই দেওয়ার মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করত। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এই ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানায়। এ সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে 2009 সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছেন, সেই ঘটনাসমূহকে সামনে আনার জন্য এই সংগঠনের সৃষ্টি হয়। বাংলাদেশ বেসরকারি একটি গণমাধ্যম থেকে ধারণা করছে যে বাংলাদেশের বিভিন্ন স্থানে এরকম আরো বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনা বিরুদ্ধে মত সহ্য করতে পারছিলেন না, আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস ও বিভীষিকাময়। হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমঘর, প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায়। ডিজিএফআই এর 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টস অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর 2019 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার এনকাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়, তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না, আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না। আমি একটা গার্ডকে জিজ্ঞেস করেছিলাম যে এখন কি রাত 9:45 বাজে। আমি যেখানে ছিলাম আমি জেট ইঞ্জিনের আওয়াজ পেতাম। এটাকে যে ওরা ওইভাবে এত কনসিডারেটলি মানে এত সিকিউরলি নিবে আমি বুঝি না। এই আয়নাঘর পরিদর্শনের অনুমতি পায় গুম কমিশন সেপ্টেম্বর মাসে। 3 অক্টোবর আমরা জানতে পারি অনেক আলামত মুছে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে দেওয়াল, রং করা হয়েছে নতুন কইরা। দেওয়ালে বন্দীরা অনেক কিছু লিখে রাখছিল, আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি এখনো আছে। তাদের কষ্টের কথা, তাদের যন্ত্রণার কথা লিখে রাখছিল, সেটা মুছে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের 19 তারিখ সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা যাবেন পরিদর্শন আয়নাঘরে। তারিখ ঠিক হয়েছিল 3রা ফেব্রুয়ারিতে পরিদর্শন হবে, কিন্তু সেইটা স্থগিত হয়। 5ই ফেব্রুয়ারিতে নেত্র নিউজে জানায় আর্মির চাপে এই পরিদর্শন হচ্ছে না। সংবাদে ছাপা ওয়াকারুজ্জামান বহু আকাঙ্ক্ষিত এই শক্ত গুরুত্বপূর্ণ কাজটা করতে প্রধান উপদেষ্টাকে বাধা দিছে। এখনো সে গুম খুন নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রফেসর ইউনূসের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অন্যায্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। আয়নাঘরের বন্দী আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব, বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না, আর্মির বদনাম হবে। আপনার কি দরকার স্যার, আপনি বলেন। তারপর একটা কাজ করা হয়েছিল, জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল। আর্মি চিফ যেন চাপ অনুভব করে সেনাপ্রধানের সাথেও দেখা করছিল, কাম হয় নাই। টিএফআই যে আয়নাঘর ছিল ওইখানে প্রসিকিউশন টিম ভিজিট করতে গেছিল কিছুদিন আগে। যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে 5টা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল। প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে, তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয়। এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরো বিল্ডিং উড়ে যেত। আল্লাহর কি কাম, হাসিনার বক্তিমা মারার ইচ্ছা হইল, পাবলিকে গেল খেপা। 5ই ফেব্রুয়ারিতে 32 নম্বরে চালানো হইল বুলডোজার, চুরমার করে দেওয়া হইল 32 নম্বর আওয়ামী লীগের তীর্থভূমি। আমি বলছিলাম এখন প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শন করতে হবে। 6 তারিখে সিদ্ধান্ত হইল তিনি যাবেন, সেটা বাস্তবায়ন হইল। তাহলে বুঝতে পারছেন 5ই ফেব্রুয়ারিতে 32 নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল। ওয়াকারুজ্জামান পিছায় গেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি গণমাধ্যমকে দেওয়া ইন্টারভিউ দেখা গেছে যে তিনি বলেছেন সারা দেশ জুড়ে প্রায় 600 থেকে 700 আয়নাঘর থাকতে পারে।